নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার ডক্টর প্লাসের অনুষ্ঠান। ডক্টর প্লাস একটাই কথা বলে, সুস্থ এবং সুন্দর জীবনের সাথী ডক্টর প্লাস। ডক্টর প্লাস সবসময় আপনাদের পাশেই রয়েছে। আপনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, তার জন্য আমাদের এই অনুষ্ঠান। আজকের সময় দাঁড়িয়ে একটা সব থেকে বড় সমস্যা ডায়াবেটিস। বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু দেখা যায় যে এই রোগটা বাসা বেঁধেছে। যাদের বাসা বাঁধেনি ডায়াবেটিস, চেক আপ করলে দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা একটা প্রি ডায়াবেটিক ফেজে রয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই, প্রি ডায়াবেটিস। এবং প্রি ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারি কিভাবে, এবং এতে ডায়েটের কতটা ভূমিকা আছে। আজকের বিষয়টা চলবে ডায়েট নিয়ে আলোচনা। আর তার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান রিয়াঙ্কা দাস। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, থ্যাংক ইউ অলকানন্দাদি। রিয়াঙ্কা, আজকের সময় দাঁড়িয়ে এটা দেখুন একটা খুব সমস্যা মানুষের কাছে, ডায়াবেটিস। আমরা যদি দেখি অল ওভার একটা কাউন্ট করলে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ডায়াবেটিক। তার আগেও একটা স্টেজ থাকে, যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, যে প্রি ডায়াবেটিক। প্রথমেই জানতে চাই যে প্রি ডায়াবেটিক ফেজটা কি? প্রি ডায়াবেটিস যেটা বলা হয় সেটা হচ্ছে আমার বডিতে সুগার লেভেল বা ইনসুলিন লেভেল মানে পরিমাণে কম, বা আমার বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু নর্মালের তুলনায় বেশি। সাধারণত আমরা জানি কি যে ব্লাড সুগার লেভেল যেটা থাকে অ্যাজ আ ফাস্টিং, সেটা 120 mg/dl সেটা থাকে, এবং তার সাথে আমার পোস্টপ্রান্ডিয়াল বা পিপি যেটা থাকে সেটা কিন্তু 140 বেশি থাকে, এবং তার সাথে HbA1c লেভেলটা 5.7 এর মধ্যে থাকলে এটাকে আমরা নর্মাল বলি। বাট যখন সেই লেভেলটা বেড়ে যাচ্ছে, আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা 120 থেকে আমার 150-র মধ্যে চলে যাচ্ছে, বা ধরো তোমার পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ যেটা থাকে সেটা আমার 140-র উপরে চলে যাচ্ছে, বা 200-এর মধ্যে যদি থাকে, এবং আমার HbA1c লেভেল যেটা সেটা আমার 5.7-এর ওপরে বাট 6.5-এর মধ্যে কন্ট্রোল যদি থাকে, তাহলে সেটাকে আমরা প্রি ডায়াবেটিস লেভেল বলে থাকি। অর্থাৎ কি, এই লেভেলে আমাদের কিন্তু একটু সতর্ক হতে হবে। আমরা যদি একটু কন্ট্রোল করে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখা যেতে পারে। প্রি ডায়াবেটিক এই ফেজ থেকে একটা মানুষ এলো প্রি ডায়াবেটিক নিয়ে, ডায়েটের মাধ্যমে পসিবল মানুষটাকে কিওর করা, মানে উইদাউট মেডিসিন? সাধারণত প্রি ডায়াবেটিস ফেজে ডক্টররা অনেক সময় কিন্তু মেডিসিন দেয় না চট করে। ডক্টররা বলেই থাকেন যে একটি ভালো ডায়েটের মাধ্যমে কিন্তু আমরা ডায়াবেটিসটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। তো এখানে শুধু ডায়েট বলে নয়, শুধু ডায়েট নয়, ডায়েটের সাথে আমরা লাইফস্টাইলটাকেও কিন্তু মেনটেন করার চেষ্টা করব। লাইফস্টাইল বলতে আমরা যেটা বুঝি যে একটি ভালো ডায়েট, তার সাথে পর্যাপ্ত পরিমাণে ডেইলি এক্সারসাইজ, এবং স্ট্রেসটাকে ম্যানেজমেন্ট করতে হবে, এবং স্ট্রেস কন্ট্রোল করা, পর্যাপ্ত পরিমাণে ঘুম, পরিমাণ মতন জল খাওয়া, এই জিনিসগুলোকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু প্রি ডায়াবেটিস যে স্টেজটা থাকে সেটা কিন্তু আমরা মেনটেন করতে পারি। আজকে সময় বিশেষ করে ডায়াবেটিস যদি কোনো পেশেন্টের হয়, তারা কিন্তু অনেক বেশি জিনিসকে ছেড়ে বাদ দিয়ে জীবন থেকে চলতে হয়, তাদেরকে জীবন থেকে বাদ দিয়ে ছেড়েই চলে। এবং যদি কোনো মানুষ দেখা যাচ্ছে প্রি ডায়াবেটিক ফেজে একটা ডায়েটিশিয়ানের কাছে আসছে, সেক্ষেত্রে তারা কোনোদিনও ডায়াবেটিস এই সিচুয়েশন নাও যেতে পারে। একটা মিথ আছে, আলু মিষ্টি এগুলো খাওয়া যায় না যাদের ডায়াবেটিস থাকে, এটা কতটা ঠিক? হ্যাঁ, সাধারণত অনেকেই ডক্টর হয়তো অনেক সময় বারণ করে দেন যে আলু খায় না বা মিষ্টি জাতীয় জিনিস খাবো না, বা নিজেরাও হয়তো আমরা শুনে শুনে অনেক সময় ঠিক করে নিই যে এই কিছু কিছু পার্টিকুলার জিনিস আছে যেগুলো খাবো না। মিথ ঠিক নয়। জিনিসটা হচ্ছে কি, অনেক সময় আলু যেহেতু কার্বোহাইড্রেট কন্টেন্টটা বেশি থাকে, তো আমরা বলে থাকি যে হাই জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ যে খাবারগুলো আমার ব্লাড সুগার লেভেলটাকে খাবার পরে বাড়িয়ে দিতে পারে, তো সেই খাবারগুলোকে আমরা সাধারণত পরিমাণে কম খেতে বলে থাকি প্রি ডায়াবেটিস স্টেজে। একেবারেই যে খাবার বাদ দিয়ে দেব বা খাওয়া যাবে না, সেটা হয় না। আমরা এখন মেডিকেল নিউট্রিশন থেরাপি অনেক এগিয়েছে, তো সেখানে আমরা দাঁড়িয়ে কিন্তু আলু বলুন বা আমাদের মিষ্টি জাতীয় খাবারগুলো, সেগুলো যদি কনসালটেশনের মাধ্যমে যদি একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আমরা চলতে পারি তাহলে কিন্তু খেতে পারি। আলু বলুন বা মিষ্টি জাতীয় খাবার বলুন, সেগুলো প্রত্যেকটাই কন্ট্রোলে খাওয়া যায়, একটু লিমিটে খাওয়া যাবে, কম খাবো কিন্তু আমরা সবকিছুই খেতে পারি। এবং এই লিমিটটাও ঠিক করবেন একজন ডায়েটিশিয়ান বা একজন ডক্টর। একদমই তাই, যে আমার খাবো কতটা
সেটা প্রত্যেকটাই যে কতটা ক্যালোরি বা ধরো কতটা পরিমাণে আমার সবজি দরকার, কতটা পরিমাণে প্রোটিন জাতীয় খাবার দরকার, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু নির্ভর করে হচ্ছে তাদের বডি ওয়েট কতটা, তাদের আর কোনো কোমরবিডিটিস আছে কিনা, বা ধরো তাদের লাইফস্টাইল কিরকম, খুব সেডেন্টারি ওয়ার্কার না খুব হার্ড ওয়ার্কার, স্ট্রেস লেভেল কতটা, এই অনেকগুলো বিষয়ের উপর, বা তাদের ডেইলি বাওয়েল মুভমেন্টস কেমন, খাওয়া দাওয়া করছে, কোনো আমার ডাইজেস্টিভ প্রবলেম কিছু আছে কিনা, বা ধরো কোনো মেডিকেশন অলরেডি কিছু চলছে কিনা, কোনো ডক্টর কোনো মেডিসিন দিচ্ছে কিনা, তার কোনো এফেক্ট কিছু হচ্ছে কিনা, এই অনেক কিছু বিষয় কনসাল্ট করে তবে কিন্তু একটি ডায়েট প্ল্যান বানানো হয়। এবং সেই জন্য পরিমাণটা আমি প্রত্যেকের কিন্তু একেবারে একদম কনস্ট্যান্ট একটা পরিমাণ যে এতটা পরিমাণ খেতে হবে প্রি ডায়াবেটিক স্টেজে, সেটা আমি কিন্তু বলতে পারি না। সেটা প্রত্যেকের ম্যান টু ম্যান ভ্যারি করে, ইন্ডিভিজুয়ালি আমরা রিপোর্ট দেখে, মেডিসিন দেখে, চেক আপ করে, ব্লাড রিপোর্ট দেখে তারপরে ডিসাইড করি। অনেকের কাছে এটা ধারণা যে শুধুমাত্র সুগার খেলেই সুগার খাওয়া যাবে না, কারণ ডায়াবেটিস হয়েছে মানে সুগারটা একদম বন্ধ। সুগার খেলেই ডায়াবেটিস বলে না, এমনি নর্মাল মানুষদের মধ্যেও তুমি দেখতে পাবে যে বেশি মিষ্টি খাচ্ছিস তাহলে হয়তো তোর ডায়াবেটিস হবে। একদম, এই ব্যাপারটা খুব চলে যে মানুষের মধ্যে ধারণাই রয়েছে। যারা ডায়াবেটিক নন তাদেরকেও বলা হয় বেশি মিষ্টি খাস না কিন্তু সুগার হয়ে যাবে। এটা আসলে কতটা ঠিক? দেখো, সুগার যেটা হয় মেইনলি কি হয়, সুগারের মধ্যে সেরকম কোনো পুষ্টিগুণ সাধারণত থাকে না, আমরা যে নর্মাল যে রিফাইন্ড সুগার খাই। তো এটা অ্যাকচুয়ালি পরিমাণ আমার বডিতে ক্যালোরির পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেয়। এবং আমাদের সুগার বা ডায়াবেটিস যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু অনেকটা বডিতে এক্সেস পরিমাণে ক্যালোরি যখন স্টোর হয়ে যায় তখন সেটা আলটিমেটলি ফ্যাটে কিন্তু কনভার্টেড হয়। এবং বডিতে এক্সেস ফ্যাট হয়ে গেলে সেটা কিন্তু আমার বডির যে ইনসুলিন যেটা আমার বডিতে বেরোচ্ছে সেটা কিন্তু ঠিক মতন কাজ করতে পারে না। নর্মালি আমার টাইপ 2 ডায়াবেটিসই কিন্তু আমার চারপাশে আমি বেশি দেখতে পাই। 95% পিপল অলমোস্ট কিন্তু টাইপ 2 ডায়াবেটিস, এবং অনলি 5% পিপল কিন্তু টাইপ 1 ডায়াবেটিস হয়ে থাকে, যেটা জেনেটিক হয়। তো টাইপ 2 এর ক্ষেত্রে কিন্তু আমরা সুগার ফুড এই জন্য অনেক সময় বারণ করা হয় বা কম খেতে বলা হয়, কারণ এক্সেস মিষ্টি জাতীয় খাবার খেলে সেটা আমার পরিমাণে এক্সেস ক্যালোরি বাড়িয়ে দিচ্ছে, এবং যার ফলে তুমি বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলছি না সবার হয়, কিন্তু বেশিরভাগ পেশেন্টকেই তুমি দেখবে যে ডায়াবেটিসের সাথে কিন্তু ওবেসিটি থাকে, মানে ওজন বেশি থাকে। একদম, এবং ওবেসিটি একটা বড় কারণ বিভিন্ন ডিজিজকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে ওবেসিটিটা আজকের সময় দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর জায়গাও পৌঁছে গেছে, সেটাকে আগে কন্ট্রোল করা খুব প্রয়োজন। হ্যাঁ, তো ওই ওবেসিটিটাই আমার মানে বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে ওই জন্যই বারণ করা হয়, কারণ এক্সেস ক্যালোরি গেলে বডির ওয়েট বাড়ে, এবং সেটা কিন্তু আলটিমেটলি কোনো না কোনোভাবে আমার ডায়াবেটিস, মানে যদি লং টার্মে আমার যদি ওটা চলতে থাকে তখন কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স হয়। কিন্তু এমন কোনো মানে নেই যে সুগার খেলেই ডায়াবেটিস আসবে, তো সেটা মানুষের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। তো সবাই যে সুগার খেলেই ডায়াবেটিস আসবে আর সুগার না খেলে ডায়াবেটিস কোনোদিন হবে না, এই ধারণাটা ঠিক নয়, এটা একটা ভুল ধারণা। আজকে যে কোনো সময় আমরা যদি বলি ফ্রুটস, ফল মানুষের শরীরের জন্য খুব ভালো একটা খাবার, যেটা মানুষের পুষ্টিগুণ যেমন দিচ্ছে তার সাথে দেখো নিউট্রিশনের জন্য কিন্তু ব্রেন এবং আমাদের ফিজিক্যালি দুদিকেই কিন্তু একটা নিউট্রিশন প্রয়োজন। এবার তার জন্য কতটা ক্যালোরি নেবে, কতটা প্রোটিন নেবে সব ঠিক করবেন একজন ডায়েটিশিয়ান অথবা একজন জেনারেল ফিজিশিয়ান। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে ফ্রুটস কি কি খাওয়া উচিত আর কি কি নয় এই সময়, কারণ ফ্রুটের তো একটা খুব ভালো ভ্যালু রয়েছে। তো সেক্ষেত্রেও মিষ্টি কিছু ফল আছে, যেমন ধরো আম, যেখানে ভিটামিনই প্রচুর পরিমাণে আছে, কিন্তু বলা হয় যে আমটা খাওয়া যাবে না। আবার কিছু আম ছাড়াও যদি আমরা দেখি আরো কিছু ফ্রুটস রয়েছে, লিচু রয়েছে, কাঁঠাল রয়েছে, মিষ্টি জাতীয় যা কিছু আছে এগুলোকে বলা যায় বাদ রাখতে, যেগুলো খাওয়া যাবে না, কারণ তুমি প্রি ডায়াবেটিক ফেজে আছো বা ডায়াবেটিক ফেজে আছো। এটা আসলে কতটা ঠিক? ফ্রুটসটা কিভাবে খাবে তারা? হ্যাঁ, আম বা কাঁঠাল, লিচু যেগুলো বলছো, এই ফ্রুটসগুলো হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে বেশি থাকে, অর্থাৎ এই ধরনের ফলগুলো খেলে আমার ব্লাডে সুগার যে স্পাইকটা, যেটা খাওয়ার পরে যেটা জেনারেলি হয়ে থাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে, তো জেনারেলি ফ্রুটসের মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে। আর এই ফ্রুটগুলোর যেহেতু জিআই ইন্ডেক্স বেশি থাকে, তাই জন্য এগুলো খেলে আমার বডিতে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল অনেকটা বেড়ে যেতে পারে। সেই জন্য সাধারণত আমরা আগেকার দিনে ডক্টর বা যে কোনো আগে অনেকেই যখন মানে প্র্যাকটিশনার যারা ছিল, ইভেন আজও অনেকে বলে থাকেন
যে আম, কাঁঠাল, লিচু এই ধরনের ফল খাওয়া যাবে না। কিন্তু আমরা যদি পরিমাণে আমরা খাবো, কিন্তু কম করে খাবো, যদি আমরা সেটাকে মেনটেন করে রাখতে পারি বা কন্ট্রোল করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে আম, কাঁঠাল, লিচু এই জাতীয় ফলও কিন্তু কখনো কখনো খেয়ে আমরা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোলে রাখতে পারি। এবং এগুলো ছাড়াও আরো অনেক ফল রয়েছে, অনেক ফল, অনেক সবজি আছে। হ্যাঁ, বেশিরভাগটাই মিষ্টি, মানে একটা শশা খেলাম, খাওয়াই যেতে পারে, পেয়ারা খাওয়াই যেতে পারে, এমনকি তরমুজ যেটা হয় না, গরমের দিন এখন আসছে, তো তরমুজ জেনারেলি খেতে বারণ করা হয়, কারণ তরমুজের কি আমার গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি থাকে, ঠিক আছে। কিন্তু আমরা পরিমাণে কম করে তরমুজ কিন্তু খেতে পারি, এবং তরমুজে কিন্তু ওয়াটার কন্টেন্ট অনেকটা বেশি থাকে, অনেকটাই বেশি থাকে। হ্যাঁ, তো সেই জন্য আমরা পরিমাণে খাবো, সব ফলই আমরা কিন্তু এখন খেতে পারি, কারণ মেডিকেল নিউট্রিশন থেরাপি যে জিনিসটা নিয়ে আমরা প্র্যাকটিস করি এটা অনেক উন্নত হয়েছে। এখন আমরা মেইনলি কিন্তু ফোকাস করি যে পেশেন্টের একটা কি করে পার্সোনালাইজড বা কাস্টমাইজ একটা ডায়েট করা যায়, অ্যাজ পার তাদের প্রেফারেন্স, ফুড প্রেফারেন্স, তাদের লাইফস্টাইল বা তাদের যেরকম খাওয়ার রুটিন যেরকম থাকে, এবং তাদের যে ডায়াবেটিক হোক বা যে কোনো ধরনের প্রবলেম হোক, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু ডায়েট প্ল্যান বানানো হয়। তো আমি বলছি নর্মালি খাওয়া যেতে পারে, কিন্তু ধরো কোনো পেশেন্টের ডায়াবেটিসের সাথে কারো ধরো আরেকটা কিছু কোমরবিডিটিস আছে, হতেই পারে, এটা খুব নরমালি আজকালকার ধরো যেমন একটা কিডনির সমস্যা, প্রবলেম থাকে, হ্যাঁ কিডনির সমস্যা থাকে, তো সেখানে আমার কিছু কিছু রিপোর্ট যদি কখনো চেঞ্জেস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ধরো পটাশিয়াম হাই থাকলো, সেক্ষেত্রে অনেক ফলই কিন্তু তখন বারণ হয়ে যাবে, ইভেন ফ্রুটস কিন্তু অনেক কম খেতে বলা হয়। তো এটা আমি ডিরেক্টলি বলে দিতে পারি না যে সব আপনারা খেতে পারবেন বা এগুলো বাদ, আমরা সবই দিতে পারি, কিন্তু পরিমাণে কখনো কম হবে, কখনো আবার একটু নর্মাল পরিমাণে আমরা খেতে পারি, তো দুটোই করা যায়, কিন্তু এটা পরামর্শ নিয়ে করাটা আমার মনে হয় সব থেকে এটা ডিপেন্ড করছে পেশেন্টের কন্ডিশন, যে আসছে তার কন্ডিশনটা কি, আরো কোনো তার অন্যরকম কোনো রোগ আছে কিনা শরীরে, সবটা বুঝে। এবার একটা জিনিস, এক্স্যাক্টলি একটা জিনিস খুব ভাবেই প্রশ্ন মানুষের মনে যেটা রয়েছেন যারা ওপারে দর্শক, প্রি ডায়াবেটিক ফেজে একটা পেশেন্ট এলেন, তার ডায়েট প্লেটটা কি হওয়া উচিত? প্রত্যেকটাই তো দরকার, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস সবটাই দরকার শরীরে, তো সেক্ষেত্রে তারা কি কি, মানে অ্যাকচুয়ালি প্লেটটা কি হবে? নর্মালি আমরা যদি প্লেটটা দেখি, জেনারেলি আমাদের নর্মাল মানে লোকেরা যে প্লেটটা খেয়ে থাকে সেটাই তুমি দেখতে পাবে, বা আশেপাশে আমরা দেখে থাকি যে প্লেটের কিন্তু প্রায় 70-80% কিন্তু কার্বোহাইড্রেট থাকে, অর্থাৎ আমার ভাত হোক, রুটি হোক, সেগুলো পরিমাণে অনেকটা বেশি থাকে, রুটি হলেও 6-7টা রুটি অনেক সময় থাকে, ঠিক আছে। এবং সবজির পরিমাণটা যদি বলি, যেটা ফাইবার বা ভিটামিন মিনারেলস কন্টেন্ট যদি থাকে, সেই সবজিটা পরিমাণে কিন্তু অনেকটাই কম থাকে, বা ধরো এক বাটিও সবজি হয়তো হবে না, অনেক কম পরিমাণে থাকে 6টা রুটির সাথে। এবং সেখানে আবার সবজিতেও কিন্তু ভ্যারাইটি থাকে, দেখবে যে হাই ফাইবার রিচ যেগুলো থাকে সেই সবজিগুলো হয়তো অনেক সময় কম থাকে। মোস্টলি দেখবে লোকেরা পটাটো বা আলু জাতীয় যে সবজিগুলোতে স্টার্চের পরিমাণ বেশি থাকে, এগেইন কার্বোহাইড্রেট সেটা বেশি থাকে, অ্যাকচুয়ালি মানুষ টেস্টের প্রতি বেশি কনসেন্ট্রেট করে, একদম তার মুখে ভালো লাগবে। তার সাথে দেখবে আবার ডাল যেটা থাকে সেটা প্রোটিন, বাট এগেইন ডালও কিন্তু একটা কার্বোহাইড্রেট, তো এই জায়গাটাকে আমরা একটু কাট করে ব্যালেন্স করব। সেখানে আমরা সবসময় বলি এখনকার দিনে যে ফল, সবজি এগুলো বা বাদাম, নাটস যেগুলো অ্যাজ আ ডেইলি ডায়েটের প্লেটে আমরা চেষ্টা করব যে 45-50% যেন বিভিন্ন ধরনের ভেজিটেবলস থাকে, এবং মানে ওভারঅল ডায়েটে আমার কার্বোহাইড্রেটের পরিমাণটা 50-55%, ঠিক আছে। তার মধ্যে সিরিয়াল প্রোডাক্ট যেগুলো হবে সেগুলোকে আমরা বলি প্লেটের 1/4 পোর্শন রাখতে, যে কোনো সিরিয়াল বা শস্য জাতীয়, যেমন রুটি হতে পারে, ভাত হতে পারে, সেটা আমার প্লেটের 4/1 পোর্শনে থাকবে। আর আমার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যেগুলো বা নাটস যেগুলো হয় সেগুলো আমরা চেষ্টা করব 45-50%, পুরোটা মানে হাফ অফ প্লেট যেটা হবে। বাকি 25% আমরা যে কোনো ধরনের প্রোটিন রিচ ফুড, যেমন স্পেশালি আমার যে অ্যানিমেল প্রোটিন যদি আমরা খেতে পারি, দুধ হোক, ডিম হোক, মাছ, মাংস, সেগুলো থাকলে ভালো, বা তার সাথে প্ল্যান্ট প্রোটিন যেমন আমার ডাল হোক বা সয়াবিন, এই জাতীয় জিনিস কিন্তু আমরা রাখতে পারি 25%। আর তার সাথে যে অয়েল যেটা হয় ডেইলি, অয়েল, ঘি, বাটার, সেগুলো একদম প্রত্যেকের মাপে মাপে হয়, সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারি না, বাট যতটা কম আমরা ইউজ করতে পারি ততটা কম কিন্তু বেটার।
জাঙ্ক ফুড যেটাকে বলি, ফাস্ট ফুড যেটাকে বলি, এখন মানুষের এক তো ফাস্ট লাইফ, বাইরে থাকতে হচ্ছে ম্যাক্সিমাম সময়, এবং এটা এত বেশি টেস্টি ফুড, মানুষের মন ওদিকেই ঝোঁকে বেশিরভাগ ক্ষেত্রে। আর এখন কিন্তু সেই বয়স মেপে যে একটা রোগ শরীরে আসছে তা কিন্তু নয়, একেবারে ডায়াবেটিস অনেকেই আছে, ডায়াবেটিক পেশেন্ট, বয়স অনেক কম, তো ন্যাচারালি তারা কি খাবে না এই জাঙ্ক ফুড, বা এটার কতটা এফেক্ট পড়ে একটা প্রি ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে? হ্যাঁ, জাঙ্ক ফুড এখনকার দিনে ঠিকই বলেছো, কারণ ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের কোনো বয়স নেই। এখনকার দিনে 25, 26, 30 বছর বয়সের ইউথ যারা আছে তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু হওয়ার চান্সেস আছে। তো সেখানে দাঁড়িয়ে জাঙ্ক ফুড বা বাইরের ফাস্ট ফুড মানে বা যে কোনো ধরনের বাইরের ফুড যেগুলো আমাদের আছে, প্রসেস বা ফ্রোজেন ফুড যেগুলো, এগুলো খাওয়ার একটা প্রবণতা অবশ্যই থাকবে, কারণ মানুষের হাতে সময় কম বানাবে যেগুলো। কিন্তু অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমরা সবসময় বলে থাকি যে আপনারা বাইরের খাবারগুলোকে যতটা কম পারবেন ততটা কম খাবার চেষ্টা করবেন, এবং বিশেষ করে যেগুলো আমরা বেশি করে তেলে ভাজা যেগুলো হয়, অত্যাধিক তেলে ভাজা থাকে, অত্যাধিক স্পাইসেস, বেশি করে স্পাইসেস ইউজ করা হয়, দেন ধরো অত্যাধিক ফ্যাটি ফুডস যেগুলো, বিভিন্ন ধরো তেল, ঘি, চর্বি, এই ধরনের যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো খেলে কিন্তু আলটিমেটলি আমার বডিতে কি হয়, ফ্যাট কন্টেন্টের পরিমাণ বাড়ে এবং ব্লাডে গ্লুকোজ বা সুগারের লেভেলটা কিন্তু বাড়ে। এবং সেই জন্য কিন্তু আমি বলি যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড যেগুলো আছে সেগুলো যতটা কম খেতে পারা যায় ততটা কম খাওয়াই কিন্তু ভালো। অ্যাজ এ প্রি ডায়াবেটিক স্টেজে আমরা খাবো, কিন্তু কম খাবো। ধরো সেটা আমরা মান্থলি 3 থেকে 4 দিন যদি খাই তাহলে কিন্তু ঠিক আছে। ডেইলি খাওয়াটা আমরা একেবারেই কিন্তু সাজেস্ট করি না। মান্থলি, এটা তো একটা লম্বা সময়। আজকে যারা ইউথ আছে তো তারা সবসময় ন্যাচারালি তাদের ওটাই ভালো লাগছে বেশি খেতে, বাইরের খাবার। যদি উইকলি বলা হয় তো উইকলি একদিন কি 2 দিন কি চলতে পারে, আর হলে কোয়ান্টিটি কিরকম? ওটাই বললাম যে মান্থলি 3 থেকে 4 দিন যেটা, সেটাকে আমরা ডিভাইড করে নিই, পার উইক একদিন কি ম্যাক্স টু ম্যাক্স 2 দিন ধরো খেলাম। এবং বাইরের খাবারের মধ্যে যদি আমরা একটু হেলদি ভ্যারাইটি যদি খুঁজি, ধরো যেমন একটা ইডলি হতে পারে, 1 প্লেট ইডলি আমরা খেলাম কখনো খিদে পেলো, বা ধরো 1 প্লেট ধোসা খেলাম, ঠিক আছে, এই ধরনের, বা ধরো 1 প্লেট ধোকলা খেলাম সন্ধ্যাবেলা, এই ধরনের যে ফার্মেন্টেড ফুড যেগুলো আছে এগুলো আমরা কখনো কখনো হয়তো 2 দিন খেলাম সপ্তাহে, এগুলো কিন্তু খাওয়া যেতে পারে। বাট এগেইন হচ্ছে কি, আমরা ডেইলি কিন্তু খেতে পারি না। যতটা কম খাওয়া যায় চেষ্টা করব। তার পরিবর্তে ঘরের থেকে ধরো কিছু ফ্রুটস নিয়ে গেলাম, তার পরিবর্তে কয়েকটা নাটস অ্যান্ড সিডস আমরা রাখলাম, এই জিনিসগুলো রাখলে অনেকটা গ্যাপটা কিন্তু কম করতে পারে। একটু হয়তো কোথাও না কোথাও গিয়ে আমাদের কিন্তু কন্ট্রোল করতে হবে, বিকজ ডায়াবেটিস যে পুরোপুরি বলে অনেকে কিওর হতে পারে, সেটা কিন্তু হয় না। আমরা যদি সেই জিনিসটাকে কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু মেডিসিন নিলেও কিন্তু পরবর্তীকালে জিনিসটা আবার লেভেলটা কিন্তু বাড়তে পারে বা পরিমাণটা কিন্তু বেশি হতে পারে। প্রি ডায়াবেটিক ফেজে একজন পেশেন্ট যদি আসে প্রি ডায়াবেটিক নিয়ে, এবার দেখা গেল ডায়েটিশিয়ানের পরামর্শ তো নিলেন বা মেডিসিন হয়তো খাচ্ছেন, ডক্টরের পরামর্শ নিলেন, তো ফিউচারে গিয়ে মানে কিন্তু কন্ট্রোল করছেন না খাবারটা, কতটা চান্সেস থাকে তার ডায়াবেটিসের দিকে ঝুঁকে যাওয়া? কন্ডিশনটা প্রি ডায়াবেটিক ফেজ থেকে ডায়াবেটিসে যাচ্ছে, এরকম পেশেন্ট কি আসে? একদমই আসে। ধরো আমি 3টে জিনিস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, মেডিসিনটাও ইম্পর্টেন্ট, ডায়েটও ইম্পর্টেন্ট, আর লাইফস্টাইল, এই 3টে কিন্তু আমাদের বডিতে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এর মধ্যে মেডিসিন যদি চলে এবং আমি আমার লাইফস্টাইল বা ডায়েট এই দুটোকে যদি মেনটেন না করি তাহলেও কিন্তু হবে না। যদি মেডিসিন ডক্টর রেকমেন্ড করে কিন্তু আমি মেডিসিন না খেয়ে শুধু ডায়েটের উপরে যদি চলতে চাই, লাইফস্টাইলও মেনটেন করলাম না, তাহলেও হবে না। বা অনলি লাইফস্টাইল মেনটেন করলাম, মেডিসিন বা ডায়েট কোনোটাই ফলো করলাম না, সেটাও কিন্তু হবে না। এই 3টে কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই 3টে কিন্তু নেওয়াটা বা মেনটেন করাটা খুব দরকার। আদারওয়াইজ আমার ডোজ পরবর্তীকালে বাড়তে পারে এবং লেভেলটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে। এবং তার সাথে যদি ডায়াবেটিস আর সুগার আমরা যদি কন্ট্রোল না করতে পারি তখন আমাদের চোখের সমস্যা হতে পারে, দেখতে গেলে চোখের দৃষ্টির একটা কোনো প্রবলেম হতে পারে, তার সাথে ধরুন আমার কিডনির অসুবিধা হতে পারে, ক্রনিক লিভার ডিজিজ যেগুলো, সেগুলো কিন্তু পরবর্তীকালে অটোমেটিকভাবে কিন্তু আসতে পারে। একটা কথা হয় ইন্টারমিটিং ফাস্টিং, এই ইন্টারমিটিং ফাস্টিংটা আসলে কি? আর ইন্টারমিটিং ফাস্টিং যদি এটা ঠিকঠাকভাবে নেওয়া যায়, কারণ সকাল থেকে রাত একটা লম্বা সময়, মানুষ বিভিন্ন সময় দেখা যাচ্ছে নর্মাল যারা ডায়াবেটিসের মধ্যে যাননি বা প্রি ডায়াবেটিসের মধ্যে যাননি তাদের কাছে একটা অনেক লম্বা সময় আছে, তারা নিজেদের মতো করে খেতে পারছেন,
নিজেদের মতো পছন্দ মতো খাবার তাদের চুজ করতে হচ্ছে না, কিন্তু বেসিক্যালি দেখা যায় যারা প্রি ডায়াবেটিক ফেজে রয়েছে অলরেডি আন্ডার ট্রিটমেন্ট, অথবা ডায়াবেটিস ফেজে রয়েছে আন্ডার ট্রিটমেন্ট, তাদেরও তো একটা খেতে হবে, থেকে থেকে খিদে পাবেই, খেতে হবেই তাদেরকে। তার মধ্যেও একটা কথা ভীষণভাবে ইউজ হচ্ছে, প্রথমেই জানতে চাইবো ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা রয়েছে সেটা আসলে কি, আর ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিক যেহেতু আমাদের আলোচনা রয়েছে এর ক্ষেত্রে কতটা এর ভূমিকা রয়েছে? ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা, সেটা বলা হয় যে একটা মানে এটা একটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা টপিক। প্রথম কথা, এই জিনিসটাকে বলা হয় যে মানে এখন সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে এটা চর্চিত হচ্ছে জিনিসটা, যে একটা মানুষ দিনে সারাদিনে 8 ঘন্টা খেলো কোনো কোনো ক্ষেত্রে, এবং বাকি 16 ঘন্টা যেটা সেটা আমার ফাস্টিং স্টেজে থাকবে, মানে 8 ঘন্টা খাবো এবং 16 ঘন্টা ফাস্টিং থাকবে। বা কেউ আবার 12 ঘন্টা ফাস্টিং এ থাকে, কেউ 14 ঘন্টা ফাস্টিং থাকে। তো এইভাবে অনেকে ওয়েট লুজ করে, অনেকের মতে হচ্ছে যে অনেক কিছু কন্ট্রোল হতে পারে, বাট মেডিকেল সায়েন্সে কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিংকে একবারে কিন্তু সাপোর্ট করা হয় না। বিশেষ করে যদি কারোর ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু একেবারেই কিন্তু আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিংটাকে সাপোর্ট করি না। কারণ সুগার লেভেল যেখানে আমার রয়েছে সেখানে আমার কিন্তু কার্বোহাইড্রেট ইনটেকটা কিন্তু ভেতরে যাওয়া দরকার। বিশেষ করে যদি আমরা মেডিসিন খাই তখন না খেলে কিন্তু সুগার ফল করে যাবে। একটা মেডিসিন আমি যখন নিচ্ছি, একদমই ঠিক মানে বলেছো, যে মেডিসিন যখন আমি নিচ্ছি তখন কিন্তু আমাকে খাবারটাও খেতে হবে, কারণ দেখবে খাবার পরেও কিন্তু আমরা ব্লাড সুগার টেস্ট করি। তো এই জন্য আমি যদি ফাস্টিং স্টেজে যদি থেকে যাই এরকম 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা বা 16 ঘন্টা, তাহলে কিন্তু মেডিসিন চললো, আমি ফাস্টিং এ থাকলাম, সেখানে আবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার চান্স থাকে, অর্থাৎ ব্লাড সুগার হঠাৎ করে কমে যায়। তো সেখানেও কিন্তু হসপিটালাইজ কেস কিন্তু হতেই পারে যদি আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করি। এবং এটাও খুব দেখা যায় কমন ফিচার, যাদের সুগার রয়েছে তারা কন্ট্রোল করতে করতে এমন একটা লেভেলে চলে গেলে অনেক সময় দেখা যায় হঠাৎ করে আনকনসাস হয়ে গেছে। হ্যাঁ, এবং আমি তোমাকে একটা কিছুদিন আগেরই একটা কেস বলি। তো আমার কাছে একটি পেশেন্ট এসেছিলেন, তো উনি ওয়েটটা অনেকটা বেশি এবং তার সাথে আরো কিছু কোমরবিডিটিস কেস আছে। তো সেই জন্য বাড়ির লোকেরা সোশ্যাল মিডিয়া দেখে ডায়েট প্ল্যান নিজেরাই বানিয়েছিলেন এবং ফলো করছিলেন ডেইলি। এবং উনি বলছেন যে ওনার খিদে পেলে উনি খান না, খিদেটা কন্ট্রোলে রাখেন, অনেক সময় না খেয়ে থাকেন। এবং এর ফলে আমার কাছে আসার একদিন আগেই হঠাৎ শরীরটা খারাপ হয়, এবং যখন ব্লাড প্রেশার আর সুগার টেস্ট করায় দুটোই কিন্তু অনেকটা কিন্তু কম হয়ে গেছে নর্মালের তুলনায়। তো সেই জন্য আমি বলি যে ফাস্টিং কিন্তু সাধারণত ডক্টর বা ডায়েটিশিয়ান যদি রেকমেন্ড করেন তাহলে কিন্তু আপনারা ফাস্টিং স্টেজে যাবেন। নিজেরা কিন্তু কোনো রোগে, যে কোনো রকম রোগ থাকুক বা যে কোনো রকমের প্রবলেম আপনার থাকুক না কেন, বিনা পরামর্শে কিন্তু ফাস্টিং না করাটাই কিন্তু বেস্ট। একটা কথা ভীষণ মনে আসছে এক্ষেত্রে, একজন ডায়েটিশিয়ান কি করেন না, একটি মানুষের কতটা কি খাওয়া উচিত যাতে তারা নিউট্রিশনটাও প্রপার পাচ্ছে এবং একটা হেলদি লাইফ লিড করতে পারছে, তার জন্য যে প্রপার এনার্জি দরকার সেটাও পাচ্ছে, প্রোটিন পাচ্ছে, নিউট্রিশন, টোটালটা মিলিয়ে একটা গাইডলাইন হচ্ছে ডায়েটিশিয়ানের কাজ দেওয়া। সেক্ষেত্রে একজন প্রিডায়াবেটিক মানুষ যখন এলেন, এই প্রিডায়াবেটিক ফেজ থেকে কি একজন ডায়েটিশিয়ান শুধুমাত্র ডায়েট চার্ট ফলো করিয়ে ঠিক করতে পারে পেশেন্টটাকে বা মানুষটিকে? হ্যাঁ, দেখো, প্রি ডায়াবেটিক ফেজে যখন আছে, যদি তার কোনো মেডিসিন না চলে, সাধারণত প্রি ডায়াবেটিক ফেজে ডক্টররা মেডিসিন খুব একটা দিয়ে থাকেন না, বাট যদি মেডিসিন না চলে এবং যদি সে প্রপারভাবে ডায়েট ফলো করে এবং ডায়েটের পাশাপাশি ধরুন ডেইলি এক্সারসাইজ করা, পর্যাপ্ত পরিমাণে ঘুমোনো, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, নিজের স্ট্রেসটাকে ম্যানেজ করা, এই জিনিসগুলো যদি আমি মেনটেন করে নিতে পারি তাহলে কিন্তু অনেক সময় কিন্তু মেডিসিনের প্রয়োজন পড়ে না এবং আমরা ইজিলি কিন্তু ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে রাখতে পারি। এটা হতে পারে পসিবল। এবং এখন তো শুধুমাত্র ডায়েটটাকে কন্ট্রোল করে প্রিডায়াবেটিক ফেজ নিয়ে আমাদের আলোচ্য বিষয়, কিন্তু অনেকগুলো কিন্তু ডিজিজ কন্ডিশন থেকে বেরিয়ে আসা যায় এখন সমীক্ষা যেটা বলছি, শুধুমাত্র ডায়েটটাকে মেনটেন করে। এবং সেই জায়গাটা দাঁড়িয়ে যারা ডায়েটিশিয়ান রয়েছেন তাদের কাছে বহু মানুষ ভিড় জমাচ্ছে। আপনাদের জন্য বলি, আজকে আমরা যে বর্তমান সময় দাঁড়িয়ে রয়েছি এক্ষেত্রে কিন্তু ডায়েটের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রত্যেকটি মানুষ যদি দেখি কারোর ওজন বেড়ে গেছে, ইনস্ট্যান্ট একজন মানুষ বলে কি রে তুই সুস্থ আছিস তো, হঠাৎ করে কি করে এত ওয়েট গেইন হচ্ছে, ঠিকঠাক খাবার খাচ্ছিস না প্রচুর খেয়ে নিচ্ছিস, বিষয়টা কি, কোনো ডিজিজ হয়নি তো? ঠিক অপোজিটটাও আমরা দেখতে পাই, খুব রোগা হয়ে গেছে দিনে দিনে, কি রে তোর কিছু হয়নি তো, ডায়াবেটিস হয়নি তো, এই কথাটাই কিন্তু আসে।
ডায়াবেটিস হয়নি তো, ব্লাডটা একটু চেক করিয়ে নে, কিংবা কি রে তুই খাচ্ছিস না, এত রোগা হয়ে যাচ্ছিস কেন দিনে দিনে, এই কথাগুলো আকসার ফেস করতে হয়। তো সেক্ষেত্রে একটা সময় দাঁড়িয়ে আমরা এটাই বুঝতে পারি যে খাবার একটা অনেক বেশি গুরুত্ব রাখে মানুষের জীবনে, কারণ খাবারটা যেমন নিউট্রিশনের জন্য দরকার, ব্রেন মাথা ঠিকঠাক চললে আমরা সঠিক কাজ করতে পারি, ব্রেনের জন্যও দরকার প্রপার পুষ্টি, এবং তার সাথে দরকার শরীরেও একটা ক্যালোরি, এনার্জির জন্য। এই পুরো বিষয়টা মেনটেন করছে কিন্তু খাবার, একটা ফুয়েল হিসেবে কাজ করছে ডায়েট, একটি মানুষ কি খাচ্ছে, এবং সেক্ষেত্রে রয়েছে ডায়েটিশিয়ান আপনাদের জন্য, আপনাদের পাশে সবসময় যেতে হবে সঠিক সময় ডায়েটিশিয়ানের কাছে। একটা ওভারঅল গাইডলাইন খুব শর্টে যদি বলা হয়, একজন ডায়েটিশিয়ান হয়ে আপনি কি পরামর্শ দেবেন যারা রয়েছেন ওপারে দর্শক তাদের জন্য? দেখুন, আমি একটা জেনারেল গাইডলাইন যেটা ডায়েট কিরকম হতে পারে সেটা আমি এখানে আজকে বলছি না, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু ডায়েটটা ভ্যারি করে। কেউ ফল বেশি খেতে পারেন, কেউ ফল কম খাবেন, কেউ সবজি বেশি, কেউ কম। তবে আমি বলবো যে যদি আপনারা একটা পরামর্শ নিয়ে একটি ডায়েট প্ল্যান করে নিতে পারেন, তাহলে কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে আপনারা কিন্তু সব রকম খাবারই কিন্তু কম বেশি করে একটু খেতে পারি। আমরা অনেক সময় হয়তো কম খাবেন কিন্তু খেতে পারবেন, একেবারেই যে কোনো ফুড আমরা খেতে পারবো না বা বাদ দিয়ে দেব সেটা কিন্তু হয় না। এখনকার দিনে কম বেশি করে খাওয়া যায়। ইভেন বাইরের যে খাবার যেগুলো থাকে, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড আমরা যেগুলো বলি, সেগুলোও কিন্তু আমরা কম বেশি করে খেতে পারি। তার সাথে আমরা খাবার খাবো যেমন, তার সাথে ডেইলি আমরা এক্সারসাইজ, ধরুন অ্যাটলিস্ট 30 মিনিট করে যদি আমরা হাঁটতে পারি খাওয়ার সাথে, সকালে আপনারা খালি পেটেও হাঁটতে পারেন, বা খুব ভালো হয় যদি দুপুরে বা রাতে খাবার পরে 15 মিনিট করে একটু হালকা করে হাঁটতে পারেন, তাহলেও কিন্তু সুগার লেভেলটা অনেক কন্ট্রোলে থাকে। এবং তার সাথে 8 ঘন্টা পর্যাপ্ত ডেইলি ঘুম এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, কারণ হাইড্রেশন যদি প্রপারভাবে না থাকে তাহলে বডি থেকে কিন্তু টক্সিন কিন্তু অনেক সময় বেরোতে পারে না, যার জন্য অনেক সময় কিন্তু ব্লাডে সুগার লেভেল বেড়ে যায়। তো সবকিছুই আপনারা মেনটেন করে চলুন। যদি ডক্টর মেডিসিন দেয় তাহলে মেডিসিনটা বন্ধ করবেন না চট করে, মেডিসিন বন্ধ করলে কিন্তু আরো বেশি প্রবলেম হতে পারে। মেডিসিন এবং ডায়েট দুটোকেই মেনে চলুন, তাহলে কিন্তু ভালোভাবে সুস্থ একটা লাইফস্টাইল আপনারা লিড করতে পারবেন, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে রাখতে পারবেন, এবং তার সাথে যে ডায়াবেটিসের সাথে আরো ক্রনিক যে প্রবলেমগুলো আসতে পারে সেগুলোকেও কিন্তু অনেকভাবে আটকে রাখতে পারবেন এবং একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন। ডায়েটিশিয়ান প্রিয়াঙ্কা কিন্তু রয়েছেন চেম্বার করেন ডক্টর প্লাসে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার জন্য একটা প্রপার গাইডলাইন দরকার, আপনি প্রি ডায়াবেটিক ফেজে আছেন কিন্তু শুধুমাত্র ফুড হ্যাবিট চেঞ্জ করে অনেকটাই সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, এবং প্রি ডায়াবেটিক ফেজটা ডায়াবেটিসের দিকে যাতে না যায় তার জন্য একটা প্রপার গাইডলাইন পেতেই পারেন। আশা করি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কাছে একটা বার্তা পৌঁছতে পারলাম যে শুধুমাত্র ডায়েট দিয়েও কিন্তু প্রি ডায়াবেটিকের মতো ফেজ থেকে বেরিয়ে আসা সম্ভব। তাই দুশ্চিন্তা সরিয়ে অবশ্যই হাত ধরুন এক ডায়েটিশিয়ানের। ডক্টর প্লাস এই পর্যন্তই। অনেক ধন্যবাদ রিয়াঙ্কা আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।